বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। এই করোনা পরিস্থিতিতে সকলে বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। বাহির থেকে বাসায় গেলে অবশ্যই ঘরে ঢোকার আগে সাবান দিয়ে হাত ভালো করে ধৌত করে নিবে। শিক্ষক পরিচিতি: আমি মোহাম্মদ নুরুজ্জামান হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি: দশম শ্রেণী, দশম, বিষয় হিসাব বিজ্ঞান, দশম অধ্যায়। পাঠ শিরোনাম হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিকের উপরে রেফটা মিস্টেক হয়েছে। আর্থিক বিবরণী অধ্যায়, যেটা তোমাদের হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজকে আমি মূলত তোমাদের আর্থিক বিবরণীর অংশটি নিয়ে আলোচনা করব। তাহলে সেটা আমরা চলে যাই। আর্থিক বিবরণী কি? এই আর্থিক বিবরণী আজকে আমরা আলোচনা করব। এই পাঠ শেষে আমরা শিখব আর্থিক বিবরণী কি, তারপর আর্থিক বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়, আর্থিক বিবরণীর কি ধাপগুলো সেগুলো। আচ্ছা, প্রথমে আগে আমরা আর্থিক বিবরণী সম্পর্কে জানি। প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী 5 প্রকারের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। এসব আর্থিক বিবরণী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা, নগদ প্রবাহ সম্পর্কে তথ্য সরবরাহের মাধ্যমে বিনিয়োগকারী, বন্ড হোল্ডার তথা হিসাব বিজ্ঞান তথ্যের অন্যান্য ব্যবহারকারীর অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি আর্থিক বিবরণী। আন্তর্জাতিক হিসাব মান 01 অনুযায়ী নিম্নরূপ 5 প্রকারের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। 1 নম্বর হচ্ছে বিশদ আয় বিবরণী, 2 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, 3 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, 4 নম্বর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, 5 হচ্ছে গুরুত্বপূর্ণ টিকা বা নোট। এবার আমি 1 নম্বর নিয়ে একটু কথা বলি। বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীতে কী ধরনের তথ্যগুলিও থাকে? আমরা জানি বিশদ মানে বিস্তারিত, আর আয় বিবরণী মানে হচ্ছে যেই বিবরণীটা আয় এবং ব্যয়ের সংমিশ্রণে তৈরি, সেই বিবরণীটার নাম হচ্ছে আয় বিবরণী। তাহলে বিশদ আয় বিবরণীর মধ্যে মূলত আয় ব্যয়ের বিস্তারিত তথ্যগুলো উপস্থাপন থাকে, যেখান থেকে আমার প্রকৃত আয় এবং প্রকৃত ব্যয়গুলো আমি খুব সহজে নির্ণয় করতে পারব। তো বিশদ আয় বিবরণী দেখো, এখানে আমাকে বলছে বিশদ আয় বিবরণীতে মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলো লিপিবদ্ধ করা হয়। সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা আয় থেকে সেবা প্রদানের যাবতীয় ব্যয় বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। অপরদিকে পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ে পণ্য বিক্রয়লব্ধ অর্থ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। আর মোট মুনাফা থেকে পরিচালন খরচ বাদ দিলে পরিচালন মুনাফা পাওয়া যায়। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বাদ দিলে করপূর্ব নিট মুনাফা পাওয়া যায়। তবে এক মালিকানা ব্যবসায়ে অর্জিত মুনাফা মালিকের আয় বিবেচিত হওয়ায় আয়ের উপর প্রদেয় কর মালিকের ব্যক্তিগত খরচ, আয়ের উপরে প্রদেয় কর মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে গণ্য হয়। ফলে এরূপ প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণীতে আয়কর খরচ বাদ না দিয়ে করপূর্ব মুনাফাকে নিট মুনাফায় বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই অংশটুকু আবারও মনোযোগ সহকারে বাসায় দেখবে এবং তোমাদের পাঠ্য বই এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি তোমাদের বোঝার স্বার্থে আবারও এই অংশটুকু পড়ছি। দেখো, অপর দিকে থেকে আমি মূলত আমি দুইটাই আবার পড়ছি।
এক কথায় যদি বলি যে বিশদ আয় বিবরণীতে কোন ধরনের আয় ব্যয়গুলো মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো লিপিবদ্ধ করা হয়। এবার সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা আয় থেকে সেবা প্রদানের যাবতীয় ব্যয় বাদ দিলে, সহজ কথা, সেবা আয় থেকে সেবা ব্যয়গুলো যদি আমি বাদ দিই, যা পাবো সেটার নামে হবে নিট মুনাফা। কিন্তু পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানতে সেটা একটু ভিন্ন। সেটা কিভাবে? পণ্য বিক্রয়লব্ধ অর্থ থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, আবারও বলছি, পণ্য বিক্রয়লব্ধ অর্থ থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে পাবো আমি মোট মুনাফা। এবার মোট মুনাফা থেকে যদি আমি পরিচালন খরচ বাদ দিই বা পরিচালন ব্যয় যদি বাদ দিই, তাহলে আমি পাবো পরিচালন মুনাফা। এবার এই পরিচালন মুনাফার থেকে যদি আমি অন্যান্য আয় যদি যোগ করি এবং অন্যান্য ব্যয় যদি বাদ দিই, তারপরে আমি যা পাবো সেটা হবে করপূর্ব নিট মুনাফা। তবে এখানে দেখো একটা নোট, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। আমরা জানি যে এই করপূর্ব নিট মুনাফা পরে আয়কর বাদ দিলে আমরা কর পরবর্তী নিট মুনাফা বের হয়। কিন্তু এক মালিকানা ব্যবসায় অর্জিত মুনাফা মালিকের ব্যয়, মালিকের আয় বিবেচিত হয়, আয়ের উপরে প্রদেয় কর মালিকের আবার ব্যক্তিগত খরচ হিসেবে গণ্য হয়। ফলে বিশদ আয় বিবরণীতে আয়কর খরচ বাদ না দিয়েই করপূর্ব মুনাফাকে নিট মুনাফা হিসেবে গণ্য করা হয়। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য কী সেটা জানতে হবে। এক, বিশদ আয় বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি জানা যায়। মালিককে জানিয়ে দেওয়া যে তিনি নিট লাভের অতিরিক্ত দাবি করতে পারবেন না। নিট লাভের অতিরিক্ত দাবি করার অর্থ হচ্ছে ব্যবসায়ের মূলধন ভেঙে ফেলা, যা ভবিষ্যতের কার্যক্রমকে ব্যাহত করে। খুব গুরুত্বপূর্ণ একটি নোট, খুব বাসায় ভালো করে মনোযোগ সহকারে এই নোটটি খাতায় তুলে নিবে। যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমার সাথে পরামর্শ করবে, আমি তোমাদেরকে এই বিষয়টি খুব সহজ করে আরও বোঝানোর চেষ্টা করব। তারপরও আমি তোমাদের সাথে আবারও বলছি, বিশদ আয় বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতি জানা যায়। মালিককে জানিয়ে দেওয়া যে তিনি নিট লাভের অতিরিক্ত দাবি করতে পারবেন না, কারণ যদি মূলধন যদি ভেঙে ফেলতে না চায় বা ব্যবসায় ভবিষ্যতে কার্যক্রমে কোনো ব্যাহত যদি না হয়, তাহলে শুধুমাত্র নিট লাভের অংশটুকু সে দাবি করতে পারবে, নিট লাভের অতিরিক্ত দাবি সে করতে পারবে না। দুই, বিশদ আয় বিবরণীর বিভিন্ন আয় ও ব্যয়গুলো বিশ্লেষণ করে ভবিষ্যতে কিভাবে আয় বাড়ানো যায় এবং ব্যয় কমানো যায় এবং নিট মুনাফা বাড়ানো যায় তা এই বিবরণী থেকে খুব সহজে নিরূপণ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমাদেরকে আমার কথাগুলো বুঝাতে পেরেছি। তারপরে যদি বুঝতে না পারো তাহলে তোমরা তোমাদের খাতায় প্রশ্নগুলো নোট করবে এবং আমার সাথে পরামর্শ করবে, আমাকে জানাবে। আশা করি আমি তোমাদের সকল সমস্যার সমাধান করে দিব। এইবার আসো, বিশদ আয় বিবরণী আমরা মূলত দুইটি ভাবে তৈরি করতে পারি, দুইটি ছক। একটি হচ্ছে সেবা প্রদানকারী, আরেকটি হচ্ছে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান। তাহলে সেবা প্রদানকারী ব্যবসায় কিভাবে বিশদ আয় বিবরণী ছক তৈরি করতে হয় তার একটি নমুনা ছক আমি তোমাদেরকে এখানে দিলাম। প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী, তারপরে সাল, মাস, তারিখ, সমাপ্ত বছরের জন্য। এখানে মূলত ঘর করব আমরা, ছকটা করব এরকম বিবরণের ছকটা, এবং টাকার ঘর থাকবে তিনটা, টাকা টাকা টাকা। তাহলে আয়সমূহের মধ্যে সকল প্রকার সেবা, যেহেতু এটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সেবা হতে যত প্রকার আয় আছে সবগুলো একত্রে করব। দেখো এখানে প্রথমে সেবা আয়, তার সাথে যোগ প্রাপ্য সেবা আয়, মানে বাকিতে যদি কোনো সেবা আয় দিয়ে থাকে সেটা দুটো যোগ করে পাশে বসানো হয়েছে। এবার এই সেবার থেকে যদি কোনো প্রকার সুদ আয় হয় সেটা যোগ করব। তারপরে ডিবেঞ্চার হতে যদি বা লভ্যাংশ কোনো যদি প্রাপ্তি পেয়ে থাকি তাহলে এখানে এইগুলো একসাথে সব যোগ করব। যোগ করলে আমি যা পাবো সেটা হবে আমার মোট আয়। তাহলে সমস্ত আয়গুলোকে একত্র করার পরে সেবার মাধ্যমে যত প্রকার আয় হয়েছে সমস্ত আয়গুলো একত্র করার পরে যে আয় পাবো তার নাম হচ্ছে মোট আয়। এবার মোট ব্যয়গুলো আমি একত্র করব। যেমন
অফিস ভাড়া থাকতে পারে, অফিস ভাড়ার সাথে যোগ বকেয়া বা অগ্রিম, যে বকেয়া থাকলে যোগ হবে, অগ্রিম থাকলে বিয়োগ হবে, তারপরে পাশে নামাবো। বেতন ও সম্মানী পাশে, বিদ্যুৎ ও টেলিফোন বিল, বিমা খরচ, যাতায়াত খরচ, আইন খরচ, ছাপা ও মণিহারি। আমি এখানে স্বল্প কিছু তোমাদেরকে দেখিয়েছি, এরকম তোমাদের অনেক আছে, মানে এই সেবা সংক্রান্ত সাথে যা যা থাকবে সেগুলো। অ্যান্ড তার পাশাপাশি যদি সমন্বয় অবশ্যই বা অন্যান্য তথ্যাদি যেগুলো নিচে দেওয়া থাকে ওই তথ্যে আমাকে ফলো করতে হবে। যদি ওইখান থেকে কোনো কিছু যোগ হওয়ার থাকে তাহলে যোগ করতে হবে, যদি বিয়োগ হওয়ার থাকে তাহলে সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে সমস্ত যোগ বিয়োগ করার পর সমস্ত ব্যয়গুলো একত্রে করব, তাহলে আমরা পাবো কি মোট ব্যয়। তাহলে মোট আয়ের থেকে যখন আমি মোট ব্যয় বাদ দিব তখন যা পাবো সেটার নামই হচ্ছে আমার নিট মুনাফা। আশা করি আমি তোমাদেরকে কথাটা বুঝাতে পেরেছি। তাহলে এবার আমার পরবর্তী কাজ হচ্ছে যে এটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কিভাবে বের করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখালাম। এবার পরবর্তীটা আমি চলে যাই। দেখো এখানে আমি আরেকটা নিয়ে আসছি, বিশদ আয় বিবরণী নমুনা ছক। ক্রয় ও বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের, ক্রয় ও বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের কিভাবে ছকটা তৈরি করতে হবে। প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী। দেখো এখানে বলা হয়েছে প্রথমত বিক্রয়, বিক্রয় হচ্ছে এখানে আয়। বিক্রয় থেকে আমি বিক্রয় ফেরত বাদ দিব। বিক্রয় বাট্টা যদি থাকে, এখানে ওই ছকের মধ্যে এগুলো ছিল না, তো আমি মুখে মুখে বলছি, তোমরা আমার কথাগুলো শুনো, শুনে খাতায় সেভাবে সিরিয়াল করে নোট করবে। সেম একইভাবে ঘর, 4টা ঘর করবে। বিবরণ, টাকা, টাকা, টাকা। এবার প্রথমে কি হবে, বিক্রয়। বিক্রয় হচ্ছে আমার আয়। এবার বিক্রয় থেকে যদি আমার বিক্রয় ফেরত যদি থাকে তাহলে বিক্রয় ফেরত বাদ দিবে। যে বিক্রয় বাট্টা বা কারবারি বাট্টা যদি থাকে সেটা বাদ দিবে। তারপরে ধারে বিক্রয় থাকলে সেটা যোগ করবে, যা আসবে তার নাম হবে নিট বিক্রয়। যোগ বিয়োগ করার পরে যা থাকবে তার নাম হবে নিট বিক্রয়। দেখো নিট বিক্রয়টা আমি শেষের ঘরে লিখেছি। আমার বিক্রয়, এখানে আয় যেহেতু একটা তাই আমি মাঝের ঘরে যোগ বিয়োগের কাজগুলো করেছি। আর বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অনেক, যার কারণে আমাকে প্রথমেই ঘরটার মধ্যে সকল প্রকার যোগ বিয়োগ সংক্রান্ত কাজগুলো এই প্রথম ঘরেই করতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব কি করে। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ ব্যয় বিয়োগ সমাপনী মজুত পণ্য। তাহলে এখন দেখো এখানে বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য আমি সরাসরি দ্বিতীয় ঘরে লিখে ফেলেছি। এবার তার সাথে আমার নিট ক্রয়, নিট ক্রয় যোগ করব কি করে। ক্রয়, ক্রয় থেকে আমি ক্রয় ফেরত বাদ দিব, ক্রয় বাট্টা বাদ দিব বা কারবারি বাট্টা বাদ দিব, ধারে ক্রয় যোগ করব। এই যোগ বিয়োগ করার পরে আমার অবশিষ্ট যা থাকবে সেটার নামই হচ্ছে নিট ক্রয়। নিট ক্রয়টা আমি সেকেন্ড ঘরে লিখব। এবার প্রত্যক্ষ খরচ বলেছি। প্রত্যক্ষ খরচগুলো কি, আন্তঃপরিবহন, আমদানি শুল্ক, মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া ইত্যাদি। তো এইগুলো আমি ক্রমান্বয়ে লিখব। এখানে যদি যোগ বিয়োগ করার থাকে, বকেয়া থাকলে যোগ হবে, অগ্রিম থাকলে বিয়োগ হবে। এইবার আমি প্রারম্ভিক মজুত পণ্য থেকে প্রত্যক্ষ খরচগুলো ক্রমান্বয়ে যোগ করব। যোগ করার পরে সমন্বয় থেকে আমি দেখব যে সমাপনী মজুত পণ্য আছে কিনা। থাকলে সমাপনী মজুত পণ্য আমি কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমি যা পাবো তার নাম, এই যে যা পাবো সেটা আমি বিক্রিত পণ্যের ব্যয়। এবার বিক্রিত পণ্যের ব্যয়টা আমি তৃতীয় ঘরে লিখব। এবার নিট বিক্রয় থেকে আমি যখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব তখন সেটার নাম হবে মোট মুনাফা। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে মোট মুনাফা নির্ণয় করতে হয় ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে সেটা আমি তোমাদেরকে আজকে দেখালাম। আমি পরবর্তী ক্লাসে কিভাবে নিট মুনাফা নির্ণয় করতে হবে তা নিয়ে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কিন্তু এই যে মোট মুনাফা, নিট মুনাফা এটা কিন্তু অনেক আসে। তো আমাকে এখানে খুব মনোযোগ সহকারে অঙ্কটা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে একটি নমুনা ছক দিয়েছি, যাতে এই ছকটা তোমরা পড়লেই বাসায় একা একা অঙ্কগুলো করতে পারবে। আবারও বলছি, বিক্রয় থেকে বিক্রয় সংক্রান্ত তথ্যাবলীগুলো যোগ এবং বিয়োগ করার পরে যা থাকবে সেটাই হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে যখন আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমি পাবো মোট মুনাফা।
এবার আমার কথা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় আমি কিভাবে নির্ণয় করব। আমি তোমাদেরকে একটা সূত্র খুব সহজে বলে দিয়েছি। বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য, যোগ বিয়োগ করার পরে যা পাবো সেটার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে নিট বিক্রয় থেকে যখন আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব তখনই আমি পেয়ে যাব মোট মুনাফা। তাহলে আমি আশা করি যে তোমাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যে বিশদ আয় বিবরণীর ছকটি প্রস্তুত করবে আর কিভাবে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের বিবরণী ছকটি প্রস্তুত করবে। তো ক্রয় বিক্রয়ে প্রতিষ্ঠানের আমি আংশিকটুকু দিয়েছি, বাকি অংশটুকু আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দিব, কারণ এক ক্লাসে তোমরা পুরো অংশটুকু ভালোভাবে আয়ত্ত করতে পারবে না। তারপরও তোমাদের যদি এখান থেকেও যদি কোনো সমস্যা যদি হয় সেগুলো বাসায় খাতায় নোট করবে, নোট করার পরে আমার সাথে পরামর্শ করবে, কোথায় সমস্যা সেগুলো আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলোর সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজ এই পর্যন্তই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবে।